আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা শয়তান। হেমেন্দ্র কুমার রায়ের অনবদ্য অ্যাডভেঞ্চার কাহিনী আবার যখের ধন আমরা কিছুদিন আগেই শুনিয়েছি। এবার অলৌকিক কাহিনী শুরু হচ্ছে। শয়তান। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক খুব একটা পাওয়া যায় না। আমার জীবনেও একবার এরকম একটা ঘটনা ঘটেছিল, যা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যও বটে। বিশ্বাস করতে ইচ্ছা হলে করবে, না করলেও দুঃখিত হব না। সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। বারে বারে দেশি বিলাতি বহু শিকারীর গুলি হজম করেও সে বেঁচে আছে। লোকে বলে, ওটা সাধারণ বাঘ নয় বাবু, ওটা একটা বাঘরূপী অপদেবতা। আমি ওটাকে নিজের চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে যেতেও দেখেছি। এমনকি এমনকি মানুষের গলাতে কথা কইতেও শুনেছি। ওটা বনের ভিতরে বসে মেয়ে মানুষের মতো আর্তনাদ করে গো। ওর ওই কান্নাকে মানুষের কান্না ভেবে যেই বনের ভিতর ঢুকেছে সে আর প্রাণ নিয়ে ফিরে আসেনি। তাই আমরা ওকে শয়তান বলে ডাকি, শয়তান। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার ল্যাজ ছিল না। হয়তো বনের ভিতরে অন্য জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই সে ল্যাজের গৌরব থেকে বঞ্চিত হয়েছিল। কিন্তু এই এলাকার লোকেদের বিশ্বাস, শয়তানের এই লাঙ্গুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের ল্যাজ নেই তাও কখনো সম্ভব? এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই। মানুষ খেকো বাঘেরা ভারী চালাক হয়, বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না। তাই তাদের নামে এমনই সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ নাকি বাঘের রূপ ধরতে পারে, এমন গল্পও শুনেছি। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না। তবে শয়তান যে সাধারণ বাঘ, একদিন আমি হাতে নাতে তার প্রমাণ পেলুম। বন্ধু হরিশের সঙ্গে একদিন সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি। আমাদের পিছনে মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি নিয়ে আসছিল, আর সঙ্গে ছিল বাঘের মতোই মস্ত আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের ওপরে বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে বিশাল বড় একটা বাঘ। তার ল্যাজ নেই। পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে বলে উঠল, শয়তান শয়তান। পর মুহূর্তেই আমি আর হরিশ দুজনেই একসঙ্গে বন্দুক চালালাম শায়িত বাঘটাকে লক্ষ্য করে। গুলি খেয়ে শয়তান লাফিয়ে উঠে পড়ে গেল, আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আর আনন্দের সীমা থাকল না। কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই করে নাচতে শুরু করলো। আশেপাশের গাঁয়ে সেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। দলে দলে লোক শয়তানকে দেখতে এলো। অনেকে তার মৃতদেহের ওপর কিল চড় লাথি বৃষ্টি করে মনের ঝাল ঝেড়ে নিল। অনেক কষ্টে তাদের থামিয়ে জনা কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ নিয়ে আবার আমরা নিজেদের বাসার দিকে রওনা হলুম। খানিক দূর যেতেই বিরাট ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পাহাড়ের আকাশভেদী চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছগুলো পাগলের মতো মাটিতে বারবার মাথা কোটবার চেষ্টা করতে লাগলো, আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল।
খানিক তফাতেই একটা পুরনো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিলুম। ঝড়ের পরে সন্ধ্যার ঘনায়মান অন্ধকারকে সঙ্গী করে বৃষ্টি শুরু হলো। বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না, কারণ এখান থেকে আমাদের বাসা কম করে 5 মাইল তফাতে। মাঝে আবার নদী আছে। সেই পাহাড়ি নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে নিশ্চয়ই ফুলে ফেঁপে উঠেছে। আমরা যাই বাবু। এই অবস্থায় যাবি মানে? কিভাবে? সকালে যাস সবাই। না বাবু, শয়তানের মৃতদেহের সঙ্গে এক জায়গায় রাত কাটাতে পারবো না। আমরা যাই, ঠিক যেতে পারবো। আর বাবু, এই বাড়িটাও অভিশপ্ত। এখানে আগে এক সাহেব থাকতো, তারা যেন তাকে খুন করে দিয়েছিল। সেই থেকে এই বাড়িতে কোনো মানুষ বাস করতে পারে না। আরে বাবা, আমরাও তো আছি, তোদের ভয় কিসে? একটু বেশি টাকা বকশিস নিস। কাল সকালে একেবারে শয়তানকে আর হরিণটাকে আমাদের বাসায় পৌঁছে তারপর তোরা যাস। না বাবু না, দুটো টাকার লোভে এই প্রাণ খোয়াতে পারবো না। এই চল চল। বকশিসের লোভ ওই কুলিদের আটকে রাখতে পারল না। অগত্যা কি আর করব, আমরা শিকারী মানুষ, সব রকম বিপদের জন্য সদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন এনেছিল, তাই জ্বালালুম। ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়েভা জেলি ছিল। সেটা দিয়েই আমার, হরিশ আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে। উপায় কি? আমরা যে খোলা মাঠে নেই সেটাই পরম সান্ত্বনার কথা। বাংলোটার মাঝের একটা হলঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম। ঘরখানা প্রকাণ্ড, দেওয়ালে উইদের রাজত্ব, সমস্ত দরজা জানালাই ভাঙা, মেঝেতে পুরু ধুলোর প্রলেপ, তার উপরে বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর, নানা রকম জীবজন্তুর পায়ের দাগ। যত্রতত্র হাড় পড়ে আছে, তার মধ্যে কয়েকটা মানুষের বলেও সন্দেহ হলো। বললুম, হরিশ, এখানে আমরা নিরাপদ নই। বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকে টোটা ভরে তৈরি থেকো। উফ, আজ রাত্রে দেখছি ঘুমের দফা রফা হলো। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের এক কোণে টেনে এনে রাখল। আকাশের অন্ধকারকে ভেদ করে জলধারা অশ্রান্ত গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের ওপর। সাপের মতো বিদ্যুৎগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধারে। বৃষ্টিবানে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ। এই পোড়ো বাড়ির ভাঙা ঘরটা টাইগারের মোটেও পছন্দ হচ্ছে না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে অনেকক্ষণ ধরে শুঁকে শুঁকে পরীক্ষা করল। তারপর ওপর দিকে মুখ তুলে কিসের যেন ঘ্রাণ নিতে লাগল, যেন সে কোনো এক অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ডরায় না, কিন্তু সেও আজ ভয়ে অত্যন্ত অস্থির হয়ে উঠল। একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে, আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শোনে। আমি তাকে ডাকলুম, টাইগার, টাইগার, আয়, এদিকে আয়। কিন্তু সে কিছুতেই কাছে এলো। থেকে থেকে চমকে ওঠে আর হ্যাঁ হ্যাঁ করে হাঁপায়। ওকে এরকম করতে দেখে হরিশও আশ্চর্য হয়ে গেল। টাইগার এমন করছে কেন সুরেন? সে কি কিছু দেখেছে? আমার মনে ওই একই প্রশ্ন উকি দিতে থাকে। চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলুম না। আগেই বলেছি ঘরটা বিশাল। আমার ওই ছোট লণ্ঠনের আলোতেও সে ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেওয়ালের ওপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একটা হাত চেপে ধরলাম। সেই সময়ই টাইগারও ওপর দিকে মুখ তুলে তীক্ষ্ণ স্বরে কাঁদতে শুরু করে দিল। আস্তে আস্তে হরিশকে বললুম, দেখো দেখো। কি কি দেখব? ওই ওই ছায়াটা। কোথায়? ও ওই ওই যে দেওয়ালের উপর দুলছে। ধুর, তুমিও পাগল হলে নাকি সুরেন? ওখানে তো কিছুই নেই। আমিও চোখ রোগড়ে তাকিয়ে দেখি ওখানে আর কিছুই নেই। আমারই ভ্রম। বুঝতে পেরে লজ্জায় চুপ করে গেলুম। এমন সময় বাইরে বনের ভিতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানের বুক।
স্বামীকে খুঁজে খুঁজে ডেকে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে এলো। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা বলছে। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি একটু হরিশের কাছ ঘেঁষে বসলাম। তোমার আবার কি হলো? কে যেন আমার কানের পাশে নাম ধরে ডাকলো। তোমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে সুরেন। তুমি যে এমন ভীতু তা তো জানতুম না। হরিশের ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত আর চাঙ্গা করে তোলবার চেষ্টা করলুম, কিন্তু কেন জানি না বুকের ভিতর একটা অদ্ভুত শিহরণ কিছুতেই থামতে চাইছে না। খালি মনে হতে লাগলো আমার চারপাশে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে, যেসব পা চললে কোনো শব্দ হয় না। আমার চারদিক দিয়ে যেন সব অদৃশ্য চোখ ঘিরে রেখেছে। আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে। আমার অস্বস্তি বাড়তে থাকলো। এদের চোখ কিভাবে এড়াই? হরিশকে বললাম, চলো ভাই, এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলো। এখানে আর কিছুক্ষণ থাকলে আমি সত্যি পাগল হয়ে যাব। কুলিদের বাজে কথা তোমার মনের ওপরেও প্রভাব ফেলেছে। তুমি একটু শান্ত হও। এরকম পুরো বাড়িতে এলে অকারণেই গা এরকম একটু আধটু ছমছম করে, ও এমন কিছু না। কিন্তু কিন্তু টাইগার এমন কাতরাচ্ছে কেন? সে তো আর কুলিদের কথা বোঝেনি। আরে টাইগার হলো অবোধ জন্তু, মিছি ভয় পেয়েছে। আর টাইগার ভয় পেয়েছে বলে তুমিও পাবে? তুমি না মানুষ? আশ্চর্য, আমি যেগুলো বুঝতে পারছি এসব কোনো অনুভূতি কি হরিশের হচ্ছে না? এবারে সত্যি সত্যি ঘরের বাইরের দালানে দ্রুত পদশব্দ হলো। শব্দটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। এটা কোনো জন্তুর পায়ের শব্দ হবে। আমার মন বলছে এটা কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার এমন অলৌকিক ভাবের উদয় হয়নি। ভাগ্যিস হরির সঙ্গে আছে, না হলে আমার অবস্থা যে কি হতো তা বলা যায় না। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা। হরিশ খাবারের বাস্কেটটা বের করলো। অনেক রাত হয়েছে, এসো এবার আমরা খেয়ে নিই। তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। ঠিক সেই সময় খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো। শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে? সুরেন, বন্দুক নাও, বাঘটা ভিতরে আসতে পারে। খুবই করুণ সুরে দীর্ঘ আর অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামল। সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটপট করে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল। বাদুর? তারপরেই দরজার চৌকাঠের উপর এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বেড়াল। বাদুরটা চক্রাকারে ঘর জুড়ে উড়তে লাগলো, আর কালো বিড়ালটা ল্যাজ তুলে ডাকতে লাগলো তীক্ষ্ণ স্বরে। হঠাৎই বাদুরটা একটা গোত্তা খেয়ে শয়তানের মৃতদেহটার উপর গিয়ে পড়ল, আর ডানা দুটো ছড়িয়ে সেইভাবেই স্থির হয়ে গেল, একটা মূর্তিমান অভিশাপের মতো। টাইগার আবার দাঁড়িয়ে উঠে ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে লুটিয়ে পড়ল। কাঁপতে কাঁপতে আমি তার গায়ে হাত দিয়ে দেখি সে আর বেঁচে নেই। আমি কষ্টে আতঙ্কে চিৎকার করে ওকে ডাকতে গেলাম, কিন্তু কিন্তু নিজের গলার স্বর শুনতে পেলাম না। আমি আমি যেন বোবা হয়ে গেছি। আমার আমার জিভ জড়িয়ে যাচ্ছে। সুরেন, সুরেন, দেখো দেখো, আশ্চর্য! ওহ, সে কি দৃশ্য! যাকে আমরা নিজের হাতে গুলি করে মেরেছি, যার মৃতদেহ নিয়ে এতগুলো কুলি কাঁধে করে এনেছে, যে নাকি মরে এতক্ষণে কাঠ হয়ে গেছিল, সেই শয়তান এখন আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর তার চোখ দুটো আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে আর জ্বলছে। সেই চোখটা যেন আমাদের
ভস্য করে দিতে চায়। বাইরে আবার বাঘ ডাকতে লাগলো। শয়তান ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। সেই সেই বাদুড় আর কালো বিড়ালটাকেও আর দেখতে পেলুম না। চিৎকার করে আমি মাটির ওপর পড়ে গেলুম জ্ঞান হারিয়ে। সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্যত্র বদলি নিয়ে নিয়েছি, পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়। কিন্তু সেদিনের সেই অবিশ্বাস্য অলৌকিক বিষয়টার পিছনেও হরিশ তাঁর যুক্তি দিচ্ছে। বুঝলে সুরেন, আমাদের বন্দুকের গুলিতে শয়তান তখন মরেনি বোধ হয়, হয়তো অজ্ঞান হয়ে গেছিল কেবল। তুমি পৃথায় ভয় পেয়েছিলে। কি জানি, হতেও পারে আবার নাও হতে পারে। তবে এখনো ওই মূর্তিমান শয়তানের দুঃস্বপ্নে আমার ঘুম ভেঙে যায়। শুনলেন শয়তান, কাহিনী হেমেন্দ্র কুমার রায়, নাট্যরূপ নীলাশিস বসু, গল্পের সূত্রধার আমি অলিভিয়া পোদ্দার। সুরেন তথা গল্পের কথক এবং দ্বিতীয় ব্যক্তি ও একজন কুলির চরিত্রে সৌরভ রায়, হরিশ প্রথম ব্যক্তি ও অন্য দুই কুলির চরিত্রে নীলাশিস বসু। শব্দগ্রহণ, সম্পাদনা ও মিউজিক সৌরীশ ভট্টাচার্য। পোস্টার ডিজাইন তীর্থঙ্কর ভূঁইয়া। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। আগামী সপ্তাহে আমরা আসছি অন্য গল্প নিয়ে। ভালো থাকুন। নমস্কার।